সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। দর্শক, চলছে বিশ্ব থাইরয়েড সচেতনতা সপ্তাহ। প্রজাপতির ন্যায় ছোট্ট এই গ্রন্থিটি মানবদেহে অনেক গুরুত্বপূর্ণ কাজে সহায়ক ভূমিকা পালন করে। তবে প্রতিনিয়ত সারা বিশ্বব্যাপী থাইরয়েড গ্রন্থিতে জটিলতার পরিমাণ যেন ক্রমাগত বেড়েই চলছে। আমরা কি করে এটিকে নিয়ন্ত্রিত করতে পারি, কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রাইনোলজি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল এবং কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটোলজি, বিআরবি হসপিটাল, ঢাকা। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে দীপ্ত টিভির সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা। স্যার, যেমনটি বলছিলাম যে প্রতিনিয়ত থাইরয়েডের নানা জটিলতায় আক্রান্ত ব্যক্তি সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। তো আগে জানা জরুরি যে থাইরয়েড গ্রন্থির কাজ কি মানবদেহে, এবং এটি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। আমাদের শরীরে থাইরয়েড গ্রন্থি বলে একটা গ্রন্থি আছে, যা আমাদের এই যে গলার অগ্রভাগে একটা, আপনি বলেছেন যে মানে প্রজাপতি ন্যায় একটা গ্রন্থি, যার প্রধান কাজ হলো থাইরক্সিন হরমোন তৈরি করা। থাইরক্সিন দুটো হরমোন, একটা হলো থাইরক্সিন বা T4 আর ট্রাইআয়োডোথায়োনিন বা T3। এই হরমোনগুলোর প্রভাব আমাদের পুরো শরীরের মধ্যেই আছে। আমরা যদি আমাদের পুরো শরীরকে চিন্তা করি, একদম আমাদের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটাইতেই এই হরমোনের প্রভাব আছে। এবং বেসিক্যালি এইটা যেটা থাইরয়েডের মেইন কাজ, তা হলো আমাদের বিপাক ক্রিয়ায় কাজ করে, মানে মেটাবলিজম আমরা যে বলি। এছাড়া মানুষের লাইফের বিভিন্ন সময়ে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তার ব্রেন ডেভেলপমেন্ট, তার স্কেলেটাল ডেভেলপমেন্ট করার জন্য আপনার থাইরয়েডের প্রয়োজন। তারপরে যখন সে আস্তে আস্তে ভূমিষ্ঠ হয়, তারপর বড় হওয়ার সাথে সাথে তার মেধা বুদ্ধি বড় হওয়ার সাথে থাইরয়েডের প্রয়োজন। প্লাস আফটার যখন সে মানে তার কৈশোরতা আসে, তখন তার এই কৈশোরকালীন বিভিন্ন ট্রানজিশনের জন্য থাইরয়েড প্রয়োজন। মেয়েদের মাসিকের সমস্যা যদি মানে মেনস্ট্রুয়েশনের মানে ঠিকমতো চলার জন্য এই থাইরয়েডের প্রয়োজন। এবং শেষ বয়সে এসে যেহেতু এটা মেটাবলিজমে হেল্প করে, এটা অল দ্য থ্রু মানুষের লাইফে বিপাক ক্রিয়া মানে আমাদের প্রত্যেকটা কোষেই এই থাইরয়েড হরমোন হেল্প করে। এই যে এত গুরুত্বপূর্ণ কাজ করছে মানব দেহে, কিন্তু আমরা তো লক্ষ্য করছি যে অনেক ব্যক্তি, প্রায় বলা যেতে পারে প্রতিটি ঘরে কোনো না কোনো ব্যক্তি এখন থাইরয়েডজনিত জটিলতায় ভুগছে। কি কি জটিলতায় আক্রান্তের সংখ্যা রয়েছে একজন ব্যক্তির? ঠিকই বলেছেন, আমাদের দেশে একটা এস্টিমেশন আছে, যদিও আমরা একদম এক্সাক্ট পরিমাণ কত বলতে পারবো না, কিন্তু ধারণা করা হয় যে থাইরয়েডের প্রায় 3 থেকে নিয়ে 5 কোটি লোক থাইরয়েডের বিভিন্ন জটিলতায় আক্রান্ত। এখন থাইরয়েড গ্ল্যান্ডের জটিলতাকে আমরা ইউজুয়ালি 2 ভাগে ভাগ করি। প্রথমে হলো এটার ফাংশনাল জটিলতা। ফাংশন মানে কোনো সময় যদি থাইরয়েড হরমোন মানুষের শরীরে কম তৈরি হয়, এটাকে হাইপোথাইরয়েডিজম বলি। মানে হাইপো মানে কম, থাইরয়েড মানে থাইরয়েড হরমোন যখন কম হয় তখন এটাকে হাইপোথাইরয়েডিজম বলি। আর যদি এই হরমোন নর্মাল থেকে বেশি হয়ে যায়, এটাকে হাইপারথাইরয়েডিজম বলি। আর এছাড়া আরেক ধরনের আছে যেটা থাইরয়েড গ্ল্যান্ড, এটা একটা, এটাতে বিভিন্ন রকমের টিউমার হতে পারে, অনেক সময় এটা বড় হয়ে যায়। যেটা আগে প্রচুর আমরা দেখতাম যে গলগণ্ড বা ঘ্যাগ রোগ, যেটার পরিমাণ অনেকটা কমে এসেছে, বাট এই থাইরয়েডের মধ্যে ক্যান্সার সহ বিভিন্ন রকমের নডিউল হতে পারে। আচ্ছা, এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার হওয়ার মনে হয় একটু ঝুঁকি রয়েছে স্যার। এই যে গুরুত্বপূর্ণ অঙ্গটি, আপনি বিভিন্ন ধরনের ব্যাধির কথা বলছেন, একটু জানতে চাই শরীরে থাইরয়েড হরমোনের লেভেল যদি কমে যায়, আপনি যেটাকে হাইপোথাইরয়েডিজম বলছেন, সেটি হলে কি করে একজন ব্যক্তি বুঝবেন? হাইপোথাইরয়েডিজম এটা ডিপেন্ড করবে তার মানে হাইপোথাইরয়েডিজম লেভেল কেমন থাকে। সাধারণত দেখা যায় যে হাইপোথাইরয়েডিজম যাদের হয় তারা ইউজুয়ালি ওজন বাড়তে থাকে, তার মুখ ফুলতে পারে, তার চুল পড়া হতে পারে, তারপরে তার দেখা যায় যে তার মানে শরীরের ক্লান্তি, এবং তার দেখা যায় মানে শীতটা বেশি লাগে। মানে আমরা যেমন এখানে বসে আছি, আমরা কমফোর্টেবলি বসে আছি, যদি হাইপোথাইরয়েড কেউ থাকে তার হয়তো শীত বেশি লাগবে। ইভেন গরমের সময় সে রাতে ঘুমানোর সময় হয়তো চাদর বা কাঁথা ওরে ঘুমাতে পারে। এছাড়া থাইরয়েডের পেশেন্ট যারা ফিমেল, বিশেষ করে থাইরয়েড কিন্তু মানে যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, এইটা মেয়েদেরই বেশি হয়, এবং দেখা যায় যে মেয়েদের মাসিকের জটিলতা, মেয়েদের বন্ধ্যাত্ব, মেয়েদের বাচ্চা ঠিকমতো না হওয়া, বাচ্চা কনসিভ করা না করা, বাচ্চার মানে দেখা যায় যে অল্পতেই দেখায় অ্যাবর্শন হয়ে যাওয়া, পরবর্তীতে দেখা যদি বাচ্চাদের এটা হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় যে ক্রিটিনিজম, মানে বাচ্চা ছোটোবেলা থেকেই
বুদ্ধিশুদ্ধি কম এবং তার স্বাস্থ্য মোটা এবং শর্ট স্ট্রেচার হয়ে থাকতে পারে। আচ্ছা, তার মানে অসংখ্য জটিলতার অন্যতম কারণ হাইপোথাইরয়েডিজম। তো একজন ব্যক্তির হাইপোথাইরয়েডিজম হয়েছে মানে এই ধরনের উপসর্গ প্রকাশ পেয়েছে, তিনি কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়াটা কতটুকু জরুরি, কারণ আমাদের দেশের অধিকাংশ ব্যক্তিরা সচেতন নন। জি, আসলে যদি কারো এই যে লক্ষণগুলো বললাম আমরা, মানে যদি এরকম কোনো লক্ষণ তার থাকে বা অনেক সময় যেহেতু এটা জেনেটিক্যালি কিছু কিছু ব্যাপার আছে যে জেনেটিক্সের মধ্যে থাকে, কারো ফ্যামিলিতে যদি মার হয় তাহলে দেখা যায় যে মেয়ের হওয়ার চান্স থাকে বা ছেলেদের হওয়ার চান্স পরীক্ষা করে নেবে, পরীক্ষা করে যদি ফ্যামিলিতে থাকে তাহলে পরীক্ষা করবে। মায়ের যদি থাকে, বাচ্চা যদি নিওনেটাল স্ক্রিনিং করা দরকার হয় সব পেশেন্টের ক্ষেত্রে, অথবা আমি যে উপসর্গগুলো বললাম যদি এগুলোর কোনোটি দেখা যায় তাহলে তারা ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং থাইরয়েড ফাংশন টেস্ট আমরা করি ইউজুয়ালি। এসব ক্ষেত্রে আমরা থাইরয়েডের লেভেল, যেমন থাইরয়েড হরমোনকে কন্ট্রোল করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা TSH, যেটা আমাদের ব্রেনের পিটুইটারি গ্রন্থি থেকে আসে। যদি এই কোনো কারণে হাইপোথাইরয়েড হয়, মানুষের শরীরে থাইরয়েড হরমোন কমে যায়, তখন TSH বেড়ে যায়। তো আমরা সাধারণত যখন কোনো পেশেন্ট আসে আমরা এই TSH এবং FT4 হাইপোথাইরয়েড আমরা যদি সন্দেহ করি তাহলে এই পরীক্ষাটাই করি। পরীক্ষাটা করার পর যদি আমরা দেখি যে প্রবলেম আছে তাদের চিকিৎসা দেওয়া হয়। যদি না করা হয় চিকিৎসা, তাহলে এই যে প্রবলেম যেগুলো বললাম এটা দিনের পর দিন বাড়তেই থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে উপসর্গগুলো শনাক্ত করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অবশ্যই সুনির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করাটা জরুরি। একটু জানতে চাই চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলোকে কি রয়েছে? সুবিধা আমাদের যেটা হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা, তার মধ্যে আমাদের যেহেতু হরমোনটা কমে যায় শরীরে, এই হরমোনটা আমরা বাইরে থেকে রিপ্লেস করি। এবং এইটা মানে খুব একটা সিম্পল জিনিস, যেমন আমাদের প্রতিদিনের খাবার প্রয়োজন হয় এরকম আমাদের থাইরয়েড হরমোনও প্রয়োজন। এটা যেহেতু আমাদের শরীর তৈরি করতে পারে না, সেই ক্ষেত্রে আমরা এই হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদেরকে থাইরক্সিন দিই আর কি। এটা আমাদের দেশে ওয়াইডলি অ্যাভেলেবেল, এখন অনেক মানে সব জায়গায় পাওয়া যায়। এবং এটা আমরা কতটুকু মাত্রায় দিই এটা ডিপেন্ড করে তার থাইরয়েডের মানে পরিমাণ কীরকম থাকে। আমরা TSH যে হরমোনটা এটা দেখে দেখে ইউজুয়ালি আমরা ডোজটা ঠিক করি। এবং আমরা সাধারণত এটা রেগুলার ফলো আপে রাখতে চাই। ইনিশিয়ালি যখন আমরা ওষুধ স্টার্ট করি তখন প্রথমে হয়তো বা 1-1.5 মাস পর পর দেখি, তারপর 6 মাস অন্তর অন্তর, পরবর্তীতে বছরে একবার করে হইলেও আমাদের এই থাইরয়েডের পরীক্ষা করে করে আমাদের ট্রিটমেন্ট অ্যাডজাস্ট করে নিতে হয়। আচ্ছা, তার মানে কোনো ব্যক্তি যদি হাইপোথাইরয়েডিজম হয় সেক্ষেত্রে রেগুলার মনিটরিংয়ে থাকা জরুরি এবং পাশাপাশি নিয়মিত ওষুধ গ্রহণ করা জরুরি। কেউ যদি মনে করে যে আমি এই ওষুধটি আমাকে চিকিৎসক দিয়েছে 2 মাস আগে, আমি এখনও এটি কন্টিনিউ করব, বা 6 মাস হয়ে গেছে আমি কন্টিনিউ করব, তাতে করে তার জটিলতার পরিমাণ আরও বেড়ে যেতে পারে। না, আসলে এটা আমাদের একটা অনেকের ধারণা যে আমার প্রবলেম ছিল, আমি খেলাম, এখন নর্মাল হয়ে গেছে, আমি বন্ধ করে দিই। এটা অনেকটা উদাহরণ আমরা এভাবেই দিই যে আমরা যখন চোখে কোনো প্রবলেম হয় চশমা পরি, এখন চশমা পরার পর তো আমরা বলি না যে এখন দেখতে পাই আমি চশমা খুলে ফেলি। এটা ইউজুয়ালি যদি আমাদের রিপ্লেসমেন্ট সাধারণত লাইফ লংই লাগে, তবে কোনো কোনো ক্ষেত্রে ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম হয়, ওটা অটোমেটিক্যালি কারেক্ট হলে হয়তো তাদের লাগে না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা গেছে হাইপোথাইরয়েডিজমটা ক্রনিক হয় এবং সবসময় ওষুধ খেয়ে যেতে হয়। মাত্রাটা খালি আমাদের TSH হরমোন দেখে দেখে ওটা ঠিক করে নিতে হয়। একটু জানতে চাই স্যার, হাইপারথাইরয়েডিজম অর্থাৎ শরীরে থাইরয়েডের মাত্রা বেড়ে যাচ্ছে ক্রমাগত, বেড়ে যাওয়ার পেছনে কি কোনো কারণ রয়েছে? কেন হাইপারথাইরয়েডিজম একজন ব্যক্তি আক্রান্ত হচ্ছে? হাইপারথাইরয়েডিজমও আমাদের দেশে অনেকটাই কমন, যদিও হাইপোথাইরয়েডিজম মোর কমন। হাইপারথাইরয়েডিজমও সবচেয়ে বড় কমন কজ হলো অটোইমিউন ডিজিজ। যেমন আমাদের শরীরে যে কোনো অ্যান্টিবডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, কিন্তু কিছু কিছু অ্যান্টিবডি অনেক সময় দেখা যায় যে নিজস্ব ক্ষতি করে, এটাকে অটোইমিউন ডিজিজ বলে। তো আমাদের সবচেয়ে কমন যেটা হাইপারথাইরয়েডিজমের কজ, এটা হলো গ্রেভ ডিজিজ, যেটাতে একটা অ্যান্টিবডি আছে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, এটা শরীরে আধিক্য থাকার কারণেই এই হাইপারথাইরয়েডিজম হয়। এছাড়া অনেক সময় থাইরয়েডের মধ্যে নোডিউল হয়, যেটা আমরা হয়তো সিঙ্গেল নোডিউল থাকলে হলেও টক্সিক অ্যাডেনোমা বা মাল্টিনোডুলার যারা মাল্টিনোডুলার গয়টার আছে তাদেরও আপনার এই ধরনের হাইপারথাইরয়েডিজম হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে থাইরয়েডে ইনফ্ল্যামেশন হওয়ার কারণে খুব অল্প সময়ের জন্য হাইপারথাইরয়েডিজম হয়, কিন্তু পরবর্তীতে এই পেশেন্টগুলো আইদার নর্মাল হয়ে যায় অথবা হাইপোথাইরয়েডিজমের দিকে যাইতে পারে। তো স্যার এদের ক্ষেত্রে উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে? এদের যেটা মানে হাইপোথাইরয়েডিজম হলে যা হয় তার ঠিক উল্টোটা হয় এখানে। এইসব ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ইউজুয়ালি ওজন কমে যেতে থাকে, তার শরীরে প্রচুর হিট প্রোডাকশন হওয়ার কারণে তার মানে হিট ইনটলারেন্স আমরা বলি, তার মানে গরম সহ্যই করতে পারে না। তাদের দেখা যায় যে খুব অস্থিরতা হয়, তাদের চোখে বিভিন্ন রকম সমস্যা হয়, চোখ অনেক সময় এক্সোপথ্যালমাস বলি, চোখ মনে
মনে হয় বের হয়ে আসছে এরকম সমস্যা হতে পারে। গয়টার থাকে আমাদের যে গলগণ্ড যেটা বলি আর কি, এই থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়। এছাড়া বুক ধরফর করা, দেখা যায় যে এই মাসিকের মানে রেগুলার মাসিক না হওয়া, এগুলো বিভিন্ন রকমের মানে লক্ষণ নিয়ে প্রকাশ পেতে পারে। তো এই ধরনের উপসর্গ নিয়ে একই রকম নিশ্চয়ই পরীক্ষা, আপনি যে পরীক্ষাগুলোর কথা বললেন, যখন শনাক্তকরণ করে ফেলেন এদের ক্ষেত্রে কি চিকিৎসা পদ্ধতির ধরন কি সেম? না, এই ক্ষেত্রে আমরা হাইপোথাইরয়েডিজমে TSH, FT4 এই দুইটাই মেইনলি করি, বাট হাইপারথাইরয়েডিজমে আমাদের প্রথমে TSH, FT3, FT4 তিনটাই করার চেষ্টা করি। করার পরে আমাদের আইডেন্টিফাই করতে চাই, আমি যেগুলো বললাম যে এটা কি গ্রেভ ডিজিজ নাকি কোনো নোডুলের জন্য হচ্ছে, এটার জন্য আমাদের আইডেন্টিফাই করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। এখন আমাদের দেশে ওয়াইডলি অ্যাভেলেবেল আপনার অ্যান্টিবডি লেভেল করা যায়, আগে এটা হতো না। থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, এটা করলে আমরা গ্রেভ ডিজিজকে প্রমাণ করতে পারি। অনেক সময় আমরা থাইরয়েড আলট্রাসাউন্ড করি, থাইরয়েড স্ক্যান করতে পারি, অথবা রেডিও আয়োডিন আপটেক করেও আমরা হাইপোথাইরয়েডিজমের কজ আইডেন্টিফাই করি। কজ আইডেন্টিফাই করার পরে আমাদের আসলে চিকিৎসা, আমি যেগুলো বললাম যে হাইপারথাইরয়েডিজমে যে কমন কজ গ্রেভস ডিজিজ কিংবা টক্সিক অ্যাডেনোমা বা মাল্টিনিউডাল গয়টার থাকে, এদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি অ্যান্টিথাইরয়েড ড্রাগ, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল আছে সবগুলোই, এটা আমরা দিয়ে প্রথমে হরমোনকে কমায় নিয়ে আসি। অনেকের ক্ষেত্রে এই হরমোনে এই থাইরয়েডের অ্যান্টিথাইরয়েড ড্রাগ 2 থেকে 3 বছর পর্যন্ত দেওয়ার পরে অনেক সময় রিমিশন হয়ে যায়। কিন্তু 40% ক্ষেত্রে রিমিশন হইলেও বাকি 60% এই পেশেন্টগুলো আবার থাইরয়েডের হাইপারথাইরয়েডিজম ফিচার নিয়ে আসতে পারে। সেসব ক্ষেত্রে বা অনেক সময় আমরা যদি খুব বেশি টক্সিক থাকে বা কেউ ওষুধ না খেতে পারে, তাদের ক্ষেত্রে রেডিও আয়োডিন দিয়ে চিকিৎসা করা হয়, যেটা একবার পানির মতো একটা রেডিও আয়োডিন খেলে সে একদম সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। অথবা অনেক সময় আমরা যদি দেখা যায় যে রেডিও আয়োডিন দেওয়ার মতো অবস্থা না থাকে, তাহলে অপারেশন করেও থাইরয়েড গ্রন্থি ফেলে দেওয়া হয়। এছাড়া থাইরয়েডাইটিস, যেটা কমন আরেকটা কজ, যেটা হাইপারথাইরয়েডিজম, এইসব ক্ষেত্রে বেসিক্যালি কোনো চিকিৎসাই লাগে না। পেশেন্টকে রিঅ্যাসুরেন্স এবং তার যে সিমটমগুলো, উপসর্গগুলো যেগুলো দেখা যায়, ওর জন্য কিছু ওষুধ দিলে দেখা যায় যে পেশেন্ট ভালো থাকে। নিশ্চয়ই। তার মানে নিয়মিত যদি কেউ ফলো আপে থাকে, একটু নিয়মিত ওষুধ খায় এবং একটু সতর্ক থাকে জীবনযাপন পদ্ধতির ক্ষেত্রে, সেক্ষেত্রে এটিকে সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। একটু আসতে চাই থাইরয়েড ক্যান্সার নিয়ে। মানে অসংখ্য ব্যক্তি কিন্তু থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত, কিন্তু এই বিষয়গুলো অন্যান্য যে ক্যান্সার, যেমন ব্রেস্ট ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার বা ব্লাড ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারগুলোর মতো কিন্তু এত প্রকাশ্যে আসছে না, কিংবা আমরা এত এই বিষয়টা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারছি না। তো একজন ব্যক্তির থাইরয়েডে ক্যান্সার হয়েছে কিনা বিশেষ কি ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবেন? থাইরয়েডের বিভিন্ন ধরনের ক্যান্সার আছে। থাইরয়েডের ক্যান্সারকে আমরা যদি এভাবে ভাগ করি, এটা প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, আরেকটা বলা হয় যে আনডিফারেন্সিয়েটেড এবং মানে সি-সেল কার্সিনোমা, যেটা তো এগুলোর মধ্যে মানে সবচেয়ে কমন যেটা প্যাপিলারি কার্সিনোমা, এটা সবচেয়ে মানে আশঙ্কার ব্যাপার হলো যে এটা অল্প বয়সে অনেক সময় হয়। মেয়েদের মধ্যেও হতে পারে, ছেলেদের মধ্যেও হতে পারে। মেয়েদের হওয়ার চান্সেস একটু বেশি রিলেটিভলি ছেলেদের তুলনায়। তো আসলে ওইরকম করে কোনো স্পেসিফিকভাবে কোনো সিমটম নিয়ে হাইপারথাইরয়েডিজমের পেশেন্টরাও নাও আসতে পারে। এসব ক্ষেত্রে যেটা হয় যে কোনো ফ্যামিলিতে যদি থাইরয়েড ডিজিজ থাকে, তাদের যদি গলায় হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা সাইড ফুলে যাচ্ছে, অনেকেই নোটিস করতে পারে যখন আয়নাতে নিজের চোখে দেখে যে হঠাৎ করে মনে হচ্ছে যে একটু ফুলে গেছে। ওই ফোলাটা ধরলে দেখা যায় যে দিন দিন বড় হয়ে আসতেছে। অথবা দেখা যায় যে মানে হঠাৎ করে গলার মধ্যে পেইন হচ্ছে, যেটা একটা নডিউল আছে। অনেক সময় দেখা যায় যে অন্য কোনো কারণে আলট্রাসোনোগ্রাম করার কারণে দেখা যাচ্ছে যে থাইরয়েডের মধ্যে একটা নডিউল পাওয়া গেছে। তো এই নডিউলগুলোর বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক আছে। অনেক সময় এগুলো ম্যাক্সিমাম সময় বেনাইন নডিউল হয়, যেটাতে কোনো রকমের ক্যান্সার বা কিছু থাকে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের ক্যান্সারটা কমন, এবং সবচেয়ে বড় কথা হলো যে থাইরয়েডের যে কমন ক্যান্সার প্যাপিলারি কার্সিনোমা, এটা যদি সময় মতো ধরা পড়ে এবং একটা ভালো অপারেশন হয়, তাহলে পেশেন্ট কিন্তু 100% কিওর হয়ে যায়। অনেক সময় এটা যদি মানে একটু বেড়েও যায়, অনেক সময় আমরা দেখা যায় যে কোনো সময় ছড়িয়ে গেলেও আমরা ক্যান্সারের পর রেডিও আয়োডিন থেরাপি বা কেমোথেরাপি দেওয়ার পরে অনেকেই কিন্তু আমাদের থাইরয়েডের রোগী যারা একদম সম্পূর্ণভাবে আপনার সুস্থ হয়ে যায়, ক্যান্সার মুক্ত হয়ে যায়। তো এটার জন্য আমরা যদি কোনো সময় আমাদের এরকম হয় যে আমরা মানে বিশেষ করে আমরা দেখলাম যে আমাদের গলার মধ্যে হঠাৎ করে কোনো প্রবলেম দেখা যাচ্ছে, তাহলে আমরা ডাক্তারের পরামর্শ নিব এবং ডাক্তার এই ক্ষেত্রে প্রথমে হয়তো আলট্রাসোনোগ্রাম বা ইমেজিং করে স্ক্যান করে দেখে পরবর্তীতে হয়তো এখান থেকে FNAC মানে এখান থেকে টিস্যু নিয়ে চেক করে আমরা থাইরয়েড ক্যান্সারকে আইডেন্টিফাই করতে পারি। তো স্যার, এই যে আমরা শুনলাম তেমন কোনো উপসর্গ প্রকাশ পাচ্ছে না, তার মানে অ্যাডভান্স স্টেজে কতটুকু আমরা রোগী পাচ্ছি? বা আচ্ছা, ইনিশিয়াল স্টেজে আমাদের রোগী ইউজুয়ালি এখন যেহেতু অবশ্য আমরা এখন অনেক সচেতন হওয়ার কারণে আমরা অনেকেই ইনিশিয়ালি পেয়ে যাচ্ছি এবং
ফ্যামিলি হিস্ট্রি থাকলে তারা অনেকে স্ক্রিনিং করে যে থাইরয়েডে কোনো সমস্যা আছে কিনা। তবে অ্যাডভান্স যখন হয়ে যায় তখন দেখা যায় যে এই নডিউলটা অনেক বড় শক্ত হয়ে যায়। অনেক সময় এটা আবার যদি পিছিয়ে যে আমাদের ভোকাল কর্ড আছে বা ল্যারিঞ্জিয়াল নার্ভ আছে, এটা যদি ইনভলভ হয় তাদের স্বর কর্কশ হতে পারে। অনেক সময় ট্র্যাকিয়া, আমাদের এটার পিছিয়ে তো শ্বাস প্রশ্বাসের নালী আছে, আমাদের ইসোফেগাস বা খাদ্যনালী আছে, এটাতে চাপ পড়ার কারণে দেখা যায় যে তার কথা বলতে সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা অথবা গিলতে সমস্যা হতে পারে। তো এগুলো যদি অ্যাডভান্স হয়ে যায় তাদের ক্ষেত্রে হয়। তো যে কোনোই হোক, ম্যাক্সিমাম রোগীগুলো অ্যাডভান্স স্টেজে পেয়ে থাকে যেহেতু কোনো উপসর্গ প্রকাশ পাচ্ছে না। স্যার একটু জানতে চাই, এই যে থাইরয়েড গ্রন্থিটিতে এত কাজ শরীরে এত ভূমিকা পালন করছে, কি কারণে এটাতে একজন ব্যক্তির ক্যান্সার হয়ে যাচ্ছে? ক্যান্সার আসলে এটা ডাইরেক্ট ধরেন কোনো একদম বলা যাচ্ছে না যে এই কারণেই ক্যান্সার হয়। যেমন আমরা ধূমপান করলে হয়তো লাংসের ক্যান্সার হয়, কিন্তু এই ক্ষেত্রে কোনো স্পেসিফিক কারণ নাই হচ্ছে। এখন তো আমাদের খাবারের বিভিন্ন রকমের আমরা কার্সিনোজেন নিচ্ছি, তাছাড়া দেখা যাচ্ছে যে যেটা বললাম যে জেনেটিক একটা ব্যাপার আছে, যে ফ্যামিলিতে থাকলে ওদের হওয়ার চান্সেস থাকে, এগুলো মেইনলি কারণ। আর তাছাড়া অন্যান্য কিছু টিউমার আছে যেটা হয়তো বা অন্য কোনো জায়গা থেকেও থাইরয়েডে আসতে পারে। আবার থাইরয়েড ক্যান্সারও অনেক সময় বিভিন্ন জায়গায় ছড়াইতে পারে। এগুলো থেকেও বিভিন্ন রকমের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসতে পারে। নিশ্চয়ই। সেক্ষেত্রে যাদের বংশ পরম্পরায় থাইরয়েড হরমোনে কোনো সমস্যা আছে, সে সমস্ত ব্যক্তিকে একটু সতর্ক থাকার খুব জরুরি থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে। স্যার সুনির্দিষ্ট করেন কি করে, মানে কি কি ধরনের পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তি ক্যান্সার হয়েছে কিনা আপনারা সুনির্দিষ্ট? আমাদের যেটা প্রথম বললাম, যখন আমরা কোনো পেশেন্টকে দেখি যে তার গলায় কোনো নডিউল এসেছে, তাদেরকে আমরা ক্লিনিক্যালি আইডেন্টিফাই করার চেষ্টা করি। কিছু তাদের আমরা গলাটা চেক করে দেখে বুঝতে পারি অনেক সময় থাইরয়েডের ক্যারেক্টারিস্টিক আছে। যখন কোনো ক্যান্সার হয় এগুলো একটু ইউজুয়ালি শক্ত হয়, বোনি হার্ড আমরা বলি। তাদের দেখা যায় যে গলার সাথে এটা আটকিয়ে যায়, এটা মোবাইল থাকে না। আর তখন আমরা এটা এরকম যখন পাই তখন আমরা প্রথমে যেটা করি যে আলট্রাসোনোগ্রাম ইমেজিং করি, সাথে আমাদের থাইরয়েড স্ক্যান বলে, এই স্ক্যানটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়েও করা হয়। অনেক সময় আমরা যে আপনার বিভিন্ন ডাই দিয়ে চেক করি। এইসব ক্ষেত্রে যদি সাসপিশন কিছু নডিউল আছে আমরা দেখলে বুঝতে পারি যে এগুলো ক্যান্সারের চান্স থাকে, তো তাদের ক্ষেত্রে আমরা এফএনএসি করি। এফএনএসিতে যদি আমরা কনফার্ম পেয়ে যাই তখন তো ওইটা অপারেশনে চলে যায়। অনেক সময় এফএনএসি কনক্লুসিভ কিছু বলতে পারে না। এসব ক্ষেত্রে কিছু আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো দেখে যদি মনে হয় ক্যান্সারের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রে আমরা অর্ধেক গ্ল্যান্ড বা ওই নডিউলটা কেটে ওটা ফ্রোজেন বায়োপসি করে দেখি যে ওটার মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা। যদি ওটা থাকে তাহলে আমাদের পুরো গ্ল্যান্ড পরবর্তীতে কেটে ফেলি, আর যদি না থাকে হাফ ডান করে আমাদের ছেড়ে দিই। তারপরে যদি দেখা যায় যে ওই অপারেশন করার পরে এটা পাশাপাশি যদি লিম্ফ নোডে ছড়ায় যায়, থাইরয়েড ক্যান্সার অনেক সময় বোনসে ছড়িয়ে যেতে পারে। এসব ক্ষেত্রে আমরা আবার এই রেডিও আয়োডিন আপটেক যেটা স্ক্যান করে দেখি যে এটা কোথাও ছড়িয়ে গিয়েছে কিনা। যদি ছড়িয়ে যায় তবে রেডিও আয়োডিন থেরাপি দিয়েই এটা চিকিৎসা করা হয় ইউজুয়ালি। এবং এগুলো পেশেন্টকে আমরা রেগুলার ফলো আপ করি, এবং ফলো আপ করার পরেই যখন মনে হয় যে পরবর্তীতে আবার তাদেরকে রেডিও আয়োডিন দেওয়া লাগে, তো আমরা ওটা দেখেই আসলে ওইগুলোর চিকিৎসা ঠিক করি। নিশ্চয়ই। এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে স্যার আমরা তো শুনলাম, কিন্তু চিকিৎসার উপর তো ভরসা করতে পারছে না আমাদের দেশের প্রতি সাধারণ যে সমস্ত রোগীরা রয়েছে। কিছুটা আতঙ্ক, কিছুটা ভীতগ্রস্ততা, কিংবা একবার যখন ক্যান্সার হয়ে যাচ্ছে তখন ক্যান্সার বিষয়টাকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। তো অ্যাকসেপ্ট করার পরে দেখা যাচ্ছে চিকিৎসক বদলাচ্ছেন বা দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে যে আমরা বাংলাদেশ ক্যান্সার চিকিৎসায় কতটুকু এগিয়ে রয়েছে এবং এক্ষেত্রে বিআরবি হসপিটাল কতটুকু এগিয়ে রয়েছে? ধন্যবাদ। আসলে এটা আমাদের তো সবারই একটা আছে যে আমাদের অনেকের, আমরা বলবো না যে আমাদের এনাফ ফ্যাসিলিটি নাই। আমাদের এখন বিআরবি হাসপাতালই হোক কিংবা বাংলাদেশের সব জায়গায় এখন থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা বলতে পারি যে আমরা একদম ওয়েল ইকুইপড। আমরা ডায়াগনোসিসের জন্য ওয়েল ইকুইপড, আমরা চিকিৎসার জন্য ওয়েল ইকুইপড, আমরা অপারেশনের জন্য ওয়েল ইকুইপড। কিন্তু তারপরও মিসহ্যাপ তো হবেই। যে কোনো অপারেশন বলেন, যে কোনো একটা সিম্পল অপারেশন থেকেও একটা বড় ধরনের সমস্যা অনেক সময় হয়ে যায়, আমরা বিভিন্ন সময় দেখেছি। তবে আমরা হয়তো যেগুলো জানতে পারছি এগুলো হয়তো বা 100 জনের মধ্যে হয়তো 5 জনের জানতে পারছি, কিন্তু 95%ই কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু অপারেশনও করতেছি। আপনি নিউক্লিয়ার মেডিসিনে যাই দেখেন, ওখানে মিনিমাম হাজারো পেশেন্ট আছে যারা রেগুলার ফলো আপে আছে। আমাদের বিআরবি হাসপাতালেও আমরা মিনিমাম এমন অনেক পেশেন্ট আছে যারা আমাদের ফলো আপে রেগুলার আসতেছে, যাদের আগে থাইরয়েড হরমোনের ক্যান্সার থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার ছিল, এখন সে
মানে মানে সে সবকিছুই নর্মাল তার এখন হচ্ছে। তো আমাদের এই দেশে ধরনের ক্যান্সারে যারা অপারেশন করছে, অপারেশন পরবর্তী ক্যান্সার মুক্ত থাকার সংখ্যা বা সম্ভাবনা কতটুকু? যেটা আমি বললাম, যদি ইনিশিয়ালি আমরা মানে ক্যান্সারটা ধরতে পারি তাহলে অপারেশন করলে 100% কিওর হয়ে যায়। তাদের ক্ষেত্রে আমরা মানে কিছু মানে বায়োমার্কার আছে এবং কিছু ইমেজিং আছে, এবং যেটা বললাম যে আমরা বোন স্ক্যান করে দেখি, এটা যদি ছড়িয়ে না যায় তাহলে তো পরবর্তী চিকিৎসা অনেকের ক্ষেত্রে লাগে না, কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা রেডিও আয়োডিন থেরাপি যেটা দেই, রেগুলার ফলো আপে থাকলে রিকারেন্সের চান্স যদি থাকেও তাহলে দেখা যায় যে ওটা ইনিশিয়ালি আমরা মানে আইডেন্টিফাই করতে পারলে তাদের চিকিৎসার মাধ্যমে সে সুস্থ থাকতে পারে। আর যেগুলো বললাম যে কিছু আছে যেগুলো একদম ওয়ার্স্ট ক্যান্সার, যেটার পরিমাণ খুবই কম, মানে 100 জন ক্যান্সার পেশেন্টের মধ্যে হয়তো এটা 5 বা তারও কম, যেগুলো মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড বলি, এগুলো অবশ্য খুবই অ্যাগ্রেসিভ টাইপের ক্যান্সার। এগুলো আবার এগুলার মানে আউটকাম অত ভালো না, আফটার অপারেশন বলেন কিংবা এটা কেমো বা রেডিওতে ওরকম ভালো সেন্সিটিভ থাকে না, সেসবগুলো অবশ্য খারাপ হয়ে যায় পেশেন্ট। তবে আমাদের দেশে আমরা মানে কনফিডেন্টলি বলতে পারি যে আমরা এখন সব ধরনের থাইরয়েডের চিকিৎসা আমরা করতে পারবো। নিশ্চয়ই, এবং আমরা সফলতার সাথে এটি বলতে পারি যে থাইরয়েড হরমোন কিংবা থাইরয়েড গ্ল্যান্ডের যে কোনো ধরনের ক্যান্সার যদি একজন ব্যক্তি আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আস্থা নিশ্চয়ই রাখতে পারে আপনাদের প্রতি। স্যার, একজন ব্যক্তি যাতে থাইরয়েড ক্যান্সারে কিংবা থাইরয়েড গ্রন্থিতে যে কোনো ধরনের জটিলতা, যেগুলো নিয়ে আমরা কথা বললাম, এই ধরনের সমস্যা না আক্রান্ত হয়, সেক্ষেত্রে খাদ্যাভ্যাস কিংবা জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনাটা কতটুকু জরুরি? যে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি মনে করি যে আসলে অনেক সময় অনেক মিথও আছে, যেমন ধরেন আগেকার দিনে আমাদের দেশের সবচেয়ে কমন যেটা ছিল এটা হলো আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আয়োডিনের কারণে মানে গলগণ্ড বা ঘ্যাগ রোগ হতো। এটা আফটার আয়োডিন মানে লবণে আয়োডাইজ করার পরে আফটার মানে এটা হলো 93-95-এর দিকে, তারপর থেকে কিন্তু আমাদের এই যে আয়োডিন ডেফিসিয়েন্সি কমে যাওয়ার কারণে, লবণে আয়োডাইজ করার কারণে আমাদের থাইরয়েড নিউট্রিশন কিন্তু এখন অনেকটা বেটার। তবে দেখা যায় যে যারা থাইরয়েড পেশেন্ট আছে তাদের কিছু কিছু প্রবলেম থাকে, বিশেষ করে হাইপোথাইরয়েড যাদের, তাদের দেখা যায় যে তাদের লিপিড প্রোফাইল মানে কোলেস্ট্রল শরীরে বেশি বেড়ে যায়, তাদের ওজন বেশি বাড়তে থাকে। এসব ক্ষেত্রে আমরা আসলে তাদেরকে ব্যালেন্স ডায়েট যেটা আমরা বলি, ব্যালেন্স ডায়েটই খাওয়ার কথা বলি, প্লাস যেগুলোতে আয়োডিন কন্টেনিং খাবার, যেগুলো বিশেষ করে সামুদ্রিক মাছ অথবা যেগুলো দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট অথবা আপনার নাটস, এগুলোতে যেহেতু আয়োডিন বা অন্যান্য যেগুলো মিনারেল এগুলোর পরিমাণ বেশি, এগুলো খেলে আমাদের যে থাইরয়েডের যে মানে রিকোয়ারমেন্ট একটা শরীরে, এটা আমাদের ফুলফিল হয়। আর যেটা হয় যে হাইপার থাইরয়েডের পেশেন্টের অনেক সময় ওয়েট লুজ হয়ে যায়, তাদের জন্য মানে ওয়েট মেনটেন্সের জন্য ডায়েট ঠিকমতো করতে হয়, আর হাইপোথাইরয়েডের ওয়েট কমানোর জন্য ডায়েটটা অ্যাডজাস্ট করে নিতে হয়। এই জন্য স্পেসিফিক্যালি সবার জন্য এক না, কারো যদি হাইপোথাইরয়েড হয় একজন ভালো ডায়েটিশিয়ানের মাধ্যমে তার ডায়েট চার্ট ঠিক করে নেওয়া উচিত। তবে একটা কমন মিথ আছে অনেকে, যে থাইরয়েড হইলেই দেখা যায় যে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এগুলো খাইতে মানা করা হয়। এগুলো আসলে বলা হয় যে এগুলোকে বলা হয় গয়টোরোজেন্স, যাদের আগে ঘ্যাগ হতো বা গলগণ্ড হতো তাদের এটা বাড়ানোর মানে পসিবিলিটিস আছে। কিন্তু থাইরয়েড গ্রন্থির একটি মাত্র জটিলতা, আরো তো অসংখ্য জটিলতা আছে, এগুলোর সাথে কোনো সম্পৃক্ত নাই। বরং এগুলোতে যে ভিটামিনস আছে এটা আমরা যদি না খাই তাহলে এগুলো থেকে আমরা বঞ্চিত হব। সেটাই স্যার, অসাধারণ কিছু তথ্য দিয়েছেন। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমি দীপ্ত টিভি এবং আমাদের যে বিআরবি হসপিটাল কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।